আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আরেকবার ওইখান থেকেই স্টার্ট করছি যেখান থেকে হয়েছে আর কি। দুরকম ভৌতিক রাশিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, যাদের কি আছে, যাদের শুধু মান রয়েছে কিন্তু কোনো দিক নেই, কোনো অভিমুখ নেই, তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর তাদেরকে আমি বীজগণিতের নিয়মে যোগ করতে পারবো। যেমন ধরো যদি দুখানা রাশি থাকে এ এবং বি, তাদেরকে যদি কোনো যোগ হয় তাহলে আমার এটার যে ভ্যালু, যদি আমার এতে কথার কথা 5 থাকে আর বিতে যদি আমার 4 থাকে, তাহলে এদের ভ্যালুটা কিন্তু 9 হবে ডাইরেক্টলি, মানে নর্মাল অ্যালজেব্রার ফর্মে আমি এদেরকে যোগ করতে পারবো। এদের কি কি এক্সাম্পল আছে? স্কেলার রাশির দূরত্ব আছে, দ্রুতি রয়েছে, যেটাকে আমরা যেটা স্কেলার ফর্মের বেগ যেটা আর কি দ্রুতি, দূরত্ব বাই সময়, স্পিড বাই টাইম, স্পিড যাকে বলি ইংলিশে। দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, কার্য বা দ্যাট ইজ ওয়ার্ক, শক্তি মানে এনার্জি, কার্য শক্তি তো একই জিনিস প্রায়, উষ্ণতা মানে টেম্পারেচার, আর বিভব হচ্ছে পোটেন্সিয়াল। এই জিনিসগুলো হচ্ছে আমার কি স্কেলার রাশির মধ্যে পড়ে। সেখানটায় ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির মধ্যে আমার দিক রয়েছে আবার মানও রয়েছে, মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ভেক্টর রাশিতে আমার দুই রয়েছে, দিকও আছে এবং মানও রয়েছে, আর তাদেরকে বীজগণিতিক নিয়মে তাদের যোগ করা যায় না। এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে ধরো দুটো বল কাজ করছে, একটা ধরো কত বলবো 4 নিউটন বল কাজ করছে, আর একটা হচ্ছে 5 নিউটন বল কাজ করছে। 4 নিউটন বল আর 5 নিউটন বল, দ্যাট ইজ ফোর্স। আর তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সে অ্যাঙ্গেল কত থাকতে পারে, ধরো 45 ডিগ্রি কথার কথা। তাহলে এদের যে লব্ধি বল হবে সেটা কিন্তু 9 হবে না, 9 নিউটন হবে না। এই অ্যাঙ্গেলটা আমার এফেক্ট করবে। অ্যাঙ্গেল প্রায় cos 45 ডিগ্রি, দ্যাট ইজ 9 ইন্টু 1/√2। 45 ডিগ্রি তো, তাহলে 1/√2 মানে cos থিটাটা গুণ হয়ে যাবে, মানে এর ভ্যালুটা কিন্তু কম হবে। এটা পরে তোমরা হিসাবটা বুঝবে কিভাবে হচ্ছে না হচ্ছে, কিন্তু এইটুকুনি মাথায় রেখো যে যদি আমার ভেক্টর রাশি থাকে, ভেক্টর রাশিকে কখনোই কিন্তু আমি নর্মাল যোগ করতে পারবো না। এটা ভি হয়ে গেছে, এটা নিউটন হবে, বল এটা একরকম ফোর্স, 4 নিউটন 5 নিউটন, তারা যদি যোগ হয় তাহলে আমার কি হবে, তারা জ্যামিতিক নিয়মে যোগ হবে। মানে ওই যে দুটো বল রয়েছে, ধরো F1টা হচ্ছে আমার 4 নিউটন আর F2 যেটা সেটা হচ্ছে আমার 5 নিউটন। এই যে দুখানা বল রয়েছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, কত এরা কোণ তৈরি করে রয়েছে নিজেদের মধ্যে, সেইটাও আমার এফেক্ট হবে। তো সরি, আমার মনে হয় এটা আমি ভুল করলাম, এই ফর্মুলাটা হবে না, 40 তো গুণের ফর্মুলা হয়ে গেল। এটা আমার ক্যালকুলেট করে দেখতে হবে, পরে আমি বলবো কত হচ্ছে, কিন্তু এটা আমার 4 প্লাস 5 প্লাস 4 মানে 9 নিউটন কিন্তু হবে না। লব্ধি যেটা বল আছে সেটা কিন্তু 9 নিউটন হবে না, এটা আমার কম হবে, 9 নিউটনের থেকে কম হবে, কারণ এই অ্যাঙ্গেলটাই আমার এফেক্ট করছে। সেটা কত হবে ওটা আমরা পরে ক্যালকুলেট করে বার করব, ঠিক আছে? তো ভেক্টর রাশিকে আমরা নর্মাল জ্যামিতিক নিয়মে গুণ করতে পারবো না, ঠিক আছে? ভেক্টর রাশির কিছু এক্সাম্পল: সরণ, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা ইংলিশে বলি ডিসপ্লেসমেন্ট। এই যে ইংলিশের দেখবে লেখা রয়েছে যে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, মোমেন্টাম, টর্ক, এরা সব আমার ভেক্টরের মধ্যে পড়ছে, ঠিক আছে? মানে সরণটা হচ্ছে ডিসপ্লেসমেন্টকে বোঝায়, যেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে সব থেকে ছোট দূরত্ব যেটা, সেটা হচ্ছে সরণ। বেগ, ত্বরণ, ভরবেগ, বল, টর্ক, এরা সকলে আমার ভেক্টর রাশির মধ্যে পড়ে, ঠিক আছে? তো কিছু এক্সাম্পল কিন্তু মনে রাখতেই হবে যে ভেক্টর রাশির মধ্যে কারা কারা পড়ছে আর স্কেলার রাশির মধ্যে কারা কারা পড়ছে, কারণ এরকম প্রশ্নই তোমাদের 4টে হয়তো রাশি দিয়ে দিল, বললো এর মধ্যে কারা কারা হচ্ছে স্কেলার রাশি, কারা কারা হচ্ছে ভেক্টর রাশি, তো সেইগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলছি, তোমরা সকলে যারা আছো তারা সবাই কি বাংলাতেই আপাতত পড়ছো তো, নাকি ইংলিশ কেউ আছো? একটু বলো তো, কেউ ইংলিশ থাকলে। তোমরা কেউ ইংলিশ আছো কি, যে ইংলিশে পড়ছো, ইংলিশ ভার্সন? শুধু সেই বলো। হ্যাঁ স্যার আমি আছি। তুমি? স্যার আমিও আছি এখানে। দুজন না? আচ্ছা, তাহলে তোমাদেরকে তাহলে দুটো মানে
পিডিএফ দেখিয়ে দেখিয়ে তাহলে বলবো। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে স্যার বলছে আমাদের এক্সামে কি স্যার ইংলিশে না বাংলা হবে? দেখো তোমাদের দুটোই প্রশ্ন থাকবে। নর্মালি একবার শুধু ইংলিশে প্রশ্ন করে ফেলেছিল, কিন্তু দুটো প্রশ্নই নর্মালি থাকে। তোমরা যা ইচ্ছেতে পরীক্ষা দিতে পারো, বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, সেটা তোমাদের কাছে ওপর। ঠিক আছে, নর্মালি প্রশ্ন সেটা কি ফর্ম না, ফর্মে তোমাদের মেনশন করার দরকার নেই। এটা ফর্মে তোমাদের মেনশন করার দরকার নেই। তোমাদের কোশ্চেন পেপারেই তোমাদের একটা পাঠাবো আমি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, তোমরা দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তোমরা দেখো, তোমাদের কোশ্চেনে বাংলা আর ইংলিশ দুটো কোশ্চেনই থাকবে। তোমরা নিজের মতো লিখতে পারো, তোমরা বাংলাতেও লিখতে পারো, চাইলে ইংলিশেও লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা এবার ভেক্টরের দুটো টাইপ আছে। একটা হচ্ছে যেটাকে বলবো আমরা ধ্রুবীয় ভেক্টর, বা এটাকে আরেকটা নাম আছে মেরু ভেক্টর। ধ্রুবীয় ভেক্টর বা মেরু ভেক্টর, ইংলিশে এটাকে আমি বলবো হচ্ছে পোলার ভেক্টর, পোলার বা রেডিয়াল ভেক্টর, পোলার বা রেডিয়াল ভেক্টর। ঠিক আছে, এটার ডেফিনেশনটা দেখে নাও যে এটা হচ্ছে আমার কানেক্টেড টু দ্য মোশন টুয়ার্ডস এ পার্টিকুলার ডাইরেকশান, মানে যেদিকে ভেক্টরটা আমার আছে সেই দিকেই আমার যদি কাজ করে, মানে যেদিকে ভেক্টরটা কাজ করছে ওই দিকেই যদি আমার কোনো মোশন হয়, কোনো গতি হয়, তাহলেই আমরা সেটাকে, সেই টাইপের ভেক্টরকে আমরা পোলার ভেক্টর ধরবো, বা মেরু ভেক্টর বা ধ্রুবীয় ভেক্টর ধরবো। এটার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে এটা মানে রিফ্লেকশান বা প্রতিফলন হলে এরা নিজের সাইন চেঞ্জ করে না, এরা নিজের যেটা সাইন আছে প্লাসটা মাইনাস হয় না, সরি হয়ে যায়, ভুল বললাম, সরি। রিফ্লেকশান হলে এরা নিজেদের সাইন চেঞ্জ করে নেয়। এটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা যেটা মেরু ভেক্টর বা ধ্রুবীয় ভেক্টর, তারা কি কি আছে, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, যেগুলোই আমার যেদিকে আমার কণাটার গতি হচ্ছে। ধরো একটা পার্টিকেল রয়েছে, কথার কথা বলছি, তুমি যদি ওর ওপর এইদিকে বল দাও, মানে ফোর্স প্রয়োগ করো, পার্টিকেলটা তো এইদিকেই যাবে, তার মানে তার ভেলোসিটিও এইদিকে হচ্ছে, তার ডিসপ্লেসমেন্টও এইদিকে হচ্ছে, তার অ্যাক্সিলারেশনও এইদিকে হচ্ছে, সব কিছুই কিন্তু একই দিকে হবে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে যেটা আমার পার্টিকেলের বা কণাটির মোশনের দিকটা বা গতির দিকটাকে আমার চিহ্নিত করছে, সেই টাইপের ভেক্টরগুলোই আমার ধ্রুবীয় ভেক্টর বা মেরু ভেক্টর। কারণ এরা সকলে আমার একই ডাইরেকশান, যে ডাইরেকশানে পার্টিকেলটা মুভ করছে, কণাটা মুভ করছে যে ডাইরেকশানে, সেই ডাইরেকশানে এই ভেক্টরটা কাজ করছে। হ্যালো, আছো তো নাকি কেটে গেল কানেকশন? না না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই কিছু নোটিফিকেশন এলেই প্রবলেম হয় আর কি। আচ্ছা নেক্সট টাইপ হচ্ছে অক্ষীয় ভেক্টর, যেটা হচ্ছে আমরা যাকে বলবো হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। ইংলিশে যেটাকে আমরা বলবো অ্যাক্সিয়াল অর সিউডো ভেক্টরস, যেটা হচ্ছে এমন ভেক্টর কোয়ান্টিটি যেগুলো রোটেশনাল মোশনের সাথে কানেক্টেড। রোটেশনাল মোশন মানে ঘূর্ণন গতির সাথে যারা কানেক্টেড রয়েছে, আর তাদের ডাইরেক্টেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশনাল কোয়ান্টিটি, মানে ঘূর্ণনের অক্ষের বরাবর যাদের ডাইরেকশান। এইটা অক্ষীয় ভেক্টরটা দেখে নাও, যে ভেক্টরগুলি ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত এবং যার অভিমুখ ঘূর্ণনতলের লম্ব দিকে, তাদেরকে অক্ষীয় ভেক্টর বলা হয়। দুটোই এক্সাম্পল আছে, টর্ক এবং কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টর্ক, ইভেন অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে আমরা কৌণিক বেগও বলি। এরা সকলে আমার কোন দিকে কাজ করছে, যেদিকে আমার রোটেশনটা হচ্ছে সেই রোটেশন ধরো এরমভাবে গোল হয়ে ঘুরছে, তাহলে আমার এই রোটেশনের তল, রোটেশনের প্লেনের পারপেন্ডিকুলারলি বা লম্ব বরাবর কাজ করছে, সেই ভেক্টরগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। সিউডো ভেক্টর বাংলায় বলা হয় অক্ষীয় ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এই কথাটা ইম্পর্টেন্ট যে অ্যাক্সিয়াল ভেক্টর তারা they do not change their sign on reflection, they do not, axial vector do not change sign on reflection। এখানে সেটা আমি আলাদা করে লিখেছি যে মেরু ভেক্টর বা ধ্রুবীয় ভেক্টর যারা আছে, মানে পোলার ভেক্টর যেগুলো, তারা কি করে, তারা সাইন চেঞ্জ করে দেয়। তারা যখন প্রতিফলন হয়, মানে রিফ্লেকশন হয়, প্রতিফলন মানে হচ্ছে রিফ্লেকশন, তখন কি হচ্ছে, তারা সাইন চেঞ্জ করছে। রিফ্লেকশন হলে তারা
সাইন চেঞ্জ করে দিচ্ছে, তাদের দিক পরিবর্তন করে ফেলছে। আর কিন্তু অক্ষীয় ভেক্টর যারা আছে তারা কিন্তু দিক পরিবর্তন করছে না বা সাইন চেঞ্জ করছে না। দিক দেখো, একটা ভেক্টর, একটা কথা বলে রাখি, ভেক্টর একটা ভেক্টর এ, সেটা আমার এই দিকে যাচ্ছে, ধরো এ ভেক্টরটা এই দিকে যাচ্ছে, যদি এই ভেক্টরটার দিক পরিবর্তন হয়ে যায় মানে উল্টো দিকে যায়, তাহলে এটাকে আমি মাইনাস এ বলে চিহ্নিত করব। তার মানে দিক পরিবর্তন হওয়া, ডাইরেকশান চেঞ্জ হওয়া মানে কি হলো, তার সাইন চেঞ্জ হয়ে গেল। খেয়াল রাখবে এই কথাটা, দিক পরিবর্তন হওয়া মানে তার সাইন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা বললাম সেটা একবার বুঝিয়ে দিচ্ছি, যে রিফ্লেকশানের ফলে, প্রতিফলনের ফলে ডাইরেকশান চেঞ্জ হওয়া, এই ব্যাপারটা আমি একটুখানি বলছি। ধরো একটা ভেক্টর রয়েছে, ধরো বল, ফোর্স, এই বরাবর আমার একটা বল কাজ করছে, ফোর্স কাজ করছে। বলকে তো এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই জন্য আমি এফ লিখলাম। যদি আমি এটার প্রতিফলন করাই, প্রতিফলন মানে যা বুঝতেই পারছো, মিরার রিফ্লেকশন, মানে তুমি ধরে নাও তুমি এখানটা একটা আয়না দিয়ে দিলে, আয়না দিয়ে দিলে কি হবে, তুমি কি দেখবে, আয়নার উল্টো দিকে বলের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। যেটা এইদিকে যাচ্ছিল, এ থেকে বি যাচ্ছিল, যদি তুমি আয়না দিয়ে দাও তাহলে তোমরা এরকম জিনিস দেখবে কি দেখবে না, আয়নাতে রিফ্লেকশনটা এরকম হয়ে যাবে কি না। এটা আমি বেশি এঁকে ফেলছি, যাই হোক, এটার মানে কি, তুমি এইসব লেখাগুলোকে যদি না দেখে তুমি শুধু ভেক্টরটার দিক যদি দেখো, ভেক্টরটার দিক যদি দেখো, তুমি কি দেখবে, ভেক্টরের দিক পরিবর্তন হয়েছে, বলের দিক পরিবর্তন হয়েছে। দেখো এই যে অ্যারোটা রিপ্রেজেন্ট করছে কোন দিকে যাচ্ছে, কোন দিকে ভেক্টরটা যাচ্ছে, এ থেকে বি এর দিকে, মানে এই দিকে যাচ্ছে, এক্ষেত্রে ভেক্টরটা এই দিকে যাচ্ছে। কিন্তু যেমনি এটার প্রতিফলন করাচ্ছি, এটা একটা মিরর বা একটা আয়না, এটা একটা মিরর বা আয়না, তার মধ্যে দিয়ে আমি যদি ভেক্টরটার প্রতিফলন করাই, রিফ্লেকশন করাই, তাহলে আমি দেখব ভেক্টরের সাইন চেঞ্জ হয়ে গেছে, তো বা দিক পরিবর্তন হয়েছে। তো যে ভেক্টরগুলোর প্রতিফলনের ফলে তার দিক পরিবর্তন হবে তারা হচ্ছে আমার অক্ষীয় ভেক্টর, সরি ভুল বললাম, ধ্রুবীয় ভেক্টর বা পোলার ভেক্টরস, পোলার ভেক্টর বা মেরু ভেক্টরও বলা হয়, পোলার বা মেরু ভেক্টর। ঠিক আছে? নেক্সট টাইপ অফ ভেক্টর কি, যেটা হচ্ছে এই, এবার একটা অন্য কেস দেখছি। এইটা একটা অক্ষ, এই অক্ষ বরাবর ধরো একটা ঘূর্ণন হচ্ছে, এই অক্ষের এই মিডিল থেকে তুমি এই কোনো একটা গোল, কোনো একটা কিছু ঘুরছে, ধরো একটা বল ঘুরছে, এইটা হচ্ছে বলটা। তাহলে এই অক্ষের সেন্টার থেকে আমার এই বলের দূরত্বটাকেই আমি আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, আরটাকে আমি বলা হয় স্থান ভেক্টর, এটা কি পরে আসছে। আর এই দিকে ঘুরছে, তো আমি তার মানে ধরছি যে আমার নিশ্চয়ই এই দিকে একটা বল কাজ করছে, সেই বলটাকে আমি নাম দিলাম এফ, এই বরাবর একটা বল কাজ করছে, এটা হচ্ছে এফ। তাহলে এই লম্ব বরাবর যে আমার বলটা কাজ করবে, যেটা ঘূর্ণনের জন্য যে বল তৈরি হয়, সেটাকে বলা হয় টর্ক। হ্যাঁ দাদা, কিছু বলবে? এইটা পড়াচ্ছিলাম, আমি তোমাকে কল ব্যাক করবো, ঠিক আছে? আচ্ছা, তো টর্ক জানো, টর্ক কি জিনিস? টর্ক হচ্ছে ওই দরজাকে তুমি যখন যেহেতু দরজাকে তোমাকে খুলতে গেলে তোমায় কি করতে হয়, তোমাকে দরজার একদম সাইডে যদি তুমি মানে বলটা প্রয়োগ করো, তাহলেই কিন্তু দরজাটাকে সহজে খুলতে পারবে। তুমি যতটা ওই যেখানে দরজাটা লাগানো রয়েছে, মানে যেটা দরজার অ্যাক্সিস, অক্ষ, সেই বরাবর তুমি যত ঠেলতে যাবে, সরি এটা গুণ হবে, দেখলে প্লাস করে ফেলেছি, সরি, এটা হবে ক্রস প্রোডাক্ট, ক্রস হবে, গুণ হবে। যত তুমি দরজার তুমি ওই যেখানটায় আটকানো, দরজার যে কি বলবো, অক্ষ বরাবর, ধরো এইখানে দরজাটা এরমভাবে আটকানো, তো এটা আমার দরজা, ধরো এইখানটায় তুমি দরজাটা স্ক্রু দিয়ে আটকানো রয়েছে, তুমি যত দূরে বলটা লাগাবে, এটাকে ধরো আর তুমি এখানে বলটা ইউজ করছো এফ, তত তোমার কিন্তু দরজাটা ঠেলা সুবিধা হবে। কিন্তু তুমি যদি তুমি বলটা তুমি আরও মাঝামাঝির দিকে লাগাবে, এরম দিকে যদি তুমি বলটা ব্যবহার করো, এরকম দিকে যদি বলটা ব্যবহার করো, তাহলে কী হবে বলো তো, তোমার কিন্তু বেশি বল দিতে হবে, কারণ টর্কটা কমে যাচ্ছে। দরজাটাকে ঘোরাবার জন্য যে টর্ক দরকার, যে টর্কটা আমার কাজ করছে এই বরাবর,
মনে পড়ছে কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো তোমাদের 11-এ ছিল। এই টর্কটা তোমার কমে যাবে যদি তুমি একই বল লাগাও, কারণ আরটা কমে গেছে। এই পয়েন্টে দেখো আরটা তোমার কম হয়ে গেছে, আর টর্ক ইকুয়ালস টু আর ইন্টু এফ। তো আর কমে গেলে অটোমেটিক টর্ক কমে যাচ্ছে। আর তুমি যদি এইখানটায়, যেখানটায় দরজাটা মানে আটকানো রয়েছে, সেইখানে তুমি বল দাও, তোমার কিন্তু দরজা নড়বেই না, কারণ তুমি আরটা শূন্য করে ফেলছো, স্থান ভেক্টরটা শূন্য করে ফেলছো। তাহলে তোমার টর্কটাও শূন্য হয়ে যাবে, টর্কটাও শূন্য হয়ে যাবে, তার মানে দরজাটা ঘোরাতেই পারবে না। তো তো টর্ক যেটা আমার সবসময় অক্ষ বরাবর কাজ করে, এই বরাবর কোনো একটা ঘূর্ণনের সাথে এটা জড়িত। এই ঘূর্ণনে দেখো আর ভেক্টরটা আমার এই দিকে কাজ করছে, যেটা হচ্ছে এই অক্ষ থেকে কণাটার অবধি দূরত্বটা, পজিশনটা। আর ফোর্স যেটা আছে সেটা আমার এই বরাবর কাজ করছে। এবার এইটার আমি একটা রিফ্লেকশন করাই, এটার আমি একটা প্রতিফলন করাই এই ছবিটার, তুমি দেখো কি হবে। আমি দেখো এখানটায় আর এফ, এই দুজনে কিন্তু মানে বল আর স্থান ভেক্টর, এরা কিন্তু দুজনে আমার কি ভেক্টর, এরা হচ্ছে আমার মেরু ভেক্টর বা ধ্রুবীয় ভেক্টর। তার মানে এদের কিন্তু দেখো ডাইরেকশান পাল্টে গেল। এখানে আর যেটা ছিল, এখানটায় আমার কি হয়ে গেল, মাইনাস আর হয়ে গেল। খেয়াল করে দেখো ডাইরেকশান চেঞ্জ হয়ে গেছে। আর বলের ডাইরেকশানও দেখো চেঞ্জ হয়ে গেছে, বলের ডাইরেকশান, ফোর্সের ডাইরেকশানও চেঞ্জ হয়ে গেছে। তার মানে এফ যেটা আছে সেটা আমার এক্ষেত্রে মিরার রিফ্লেকশন করালে, প্রতিফলন করালে মাইনাস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্লাস ছিল, এক্ষেত্রে মাইনাস। তাহলে টর্কটা কি হবে দেখো, টর্কটার কি পরের ক্ষেত্রে ডাইরেকশান চেঞ্জ হবে, টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ ফর্মুলা অনুযায়ী। আর এর ক্ষেত্রেও টাউ ইকুয়ালস টু, মানে টর্ক যেটা সেটা ইকুয়ালস টু মাইনাস আর ক্রস মাইনাস এফ। তার মানে টর্কের ডাইরেকশানটা আমার চেঞ্জ হচ্ছে না, টর্কটা এক্ষেত্রেও আমার উপরের দিকেই কাজ করছে, টর্ক আমার এক্ষেত্রেও উপরের দিকেই কাজ করছে, টর্কের ডাইরেকশান চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, যেহেতু দুখানা পোলার ভেক্টরের গুণফল, দুজনেই চেঞ্জ হয়ে যাচ্ছে রিফ্লেকশনের ফলে, দুটোই মাইনাস হচ্ছে। আমার যেটা অক্ষীয় ভেক্টর, যেটা অ্যাক্সিয়াল ভেক্টর, সেটা আমার কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এটা নিজের সাইন পরিবর্তন করছে না, বা এটা নিজের দিক পরিবর্তন করছে না। রিফ্লেকশন, এই যে আয়নার মধ্যে রিফ্লেকশন হওয়ার ফলেও টর্কটা দেখো আরটা উল্টে গেল, এফটা উল্টে গেল, কিন্তু টর্কটা দেখো একই দিকে রয়েছে। দুটোর ক্ষেত্রেই টর্কটা উপরের দিকে রয়েছে। এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, আর যেগুলো হচ্ছে ধ্রুবীয় ভেক্টর তাদের মধ্যে তফাৎ। অ্যাক্সিয়াল আর পোলার ভেক্টরসের মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা তফাৎ। ঠিক আছে, চলো পরেরটাই যাই। আচ্ছা, ভেক্টর কিভাবে যোগ হয় এইগুলো পড়েছিলে, চান্স কম আছে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসা। তাও যদি তোমাদের পড়তে হয়, এইখানে ডেফিনেশনটা রয়েছে লেখা, বইতেও পেয়ে যাবে। মেন আইডিয়াটা কি, যে দুখানা ভেক্টরকে এ আর বি, এটা ইংলিশটাতেও আমি লিখে রেখেছি, অ্যাডিশন অফ ভেক্টরস ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, যেটা হচ্ছে আমার সমান্তরিক সূত্র। এই দুটোকে তোমাদের পড়তে হবে। জাস্ট ডেফিনেশনটা একটু পড়ে রেখো, কারণ যদি 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে করতে হতে পারে। ঠিক আছে, চলো জিনিসটা তোমাদের আমি মেন আইডিয়াটা বলে দিচ্ছি। কি মেন আইডিয়াটা হচ্ছে কি, ধরো দুখানা ভেক্টর, দুটো ভেক্টর এ এবং বি, দুটো ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ এবার একটা হচ্ছে বি, তারা একটা ট্রায়াঙ্গেলকে দিয়ে আমি তাদেরকে বোঝাতে পারছি। একটা ট্রায়াঙ্গেল দিয়ে, ট্রায়াঙ্গেলের দুটো বাহু যেটা পরপর রয়েছে, মানে যেখানে যে বিন্দুতে গিয়ে এটা শেষ হলো সেই বিন্দু থেকেই বিটা শুরু হলো, আর একে মানে বি একে ফলো করছে। মানে এটা দেখো, এটা যেখানে যেই দিকে যাচ্ছে তারপর থেকে বি যাচ্ছে, তার মানে এরা একই অর্ডারে রয়েছে, বা যেটাকে বাংলায় বলবো হচ্ছে এরা ক্রমানুসারে রয়েছে, একই অর্ডারে রয়েছে, একই ক্রমে রয়েছে। এটা যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে বি শুরু হচ্ছে, তার মানে এরা একই অর্ডারে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা ভেক্টর যদি, যেটা আমার এই তৃতীয় বাহু হয়,
আরেকটা ভেক্টর যেটা আমার যদি এই তৃতীয় বাহু হয় ট্রায়াঙ্গেলটার, এই তৃতীয় বাহুটা হচ্ছে আমার বিপরীত ক্রমে রয়েছে, মানে দেখো এটা একই ক্রমে কখন থাকতো, আমি কখন বলতাম যে দুজনে একই ক্রমে রয়েছে, যদি বি যেখানে শেষ হলো সেখান থেকে সি শুরু হলো, তার মানে তাহলে আমি বলতাম যে এটা একই ক্রমে রয়েছে। যে যদি আমার ডাইরেকশনটা এরম হতো, যেখানে বি শেষ হচ্ছে সেখান থেকে সি শুরু হচ্ছে, তাহলে আমি বলতাম একই ক্রমে রয়েছে বা একই অর্ডারে রয়েছে। কিন্তু এটা বলছে অপোজিট অর্ডারে রয়েছে সি ভেক্টরটা, মানে যে তৃতীয় বাহুটা অপোজিট অর্ডারে থাকা মানে কি, যেখানে বি শেষ হচ্ছে সিও সেখানে শেষ হবে, আর এ যেখানে শুরু হচ্ছে সেখান থেকে সি শুরু হচ্ছে। ঠিক আছে, সেই অবস্থায় আমরা কি বলতে পারি, সি যেটা হচ্ছে এ আর বি এই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি বা রেজাল্টেন্ট। ঠিক আছে, তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যদি আমি এটা ভেক্টর আকারে লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এইটা হচ্ছে আমার সি ভেক্টরের স্কেলার মান, এটা হচ্ছে আমার সি ভেক্টরের স্কেলার মান বা ম্যাগনিটিউড। এটা হচ্ছে আমার ভেক্টরের ম্যাগনিটিউড। আমরা কি বলেছি, ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, মানে মান এবং দিক দুই আছে। তাহলে এই মডিউলাসের মধ্যে যদি লিখি তাহলে সেটা আমার বোঝাচ্ছে সি ভেক্টরের স্কেলার মান। সেটার আমার ফর্মুলা কি হবে এটা দেখে রাখো, সি এর স্কেলার মানের ফর্মুলা হচ্ছে √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। থিটাটা কি, থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, মানে তুমি কি করবে, এই যে ছবিটা আছে না, ছবিটার মধ্যে এটাকে তুমি টেনে দাও আর একটু এইদিকে টেনে দাও, তাহলে এ আর বি যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটাই হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা মাথায় রাখতে হবে, √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এই একই ফর্মুলাটা আমরা সামান্তরিক সূত্র থেকেও পেতে পারি, যেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল থেকে। তোমাদেরকে ছবিটা এটা জাস্ট এই বলছে যে যদি দুখানা ভেক্টর আমার একটা সামান্তরিক বা একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড হয়, তাহলে তাদের যে ডায়াগোনাল যে কর্ণ সেটা আমার ওই দুটো ভেক্টরের যোগফলকে বোঝাবে। এটা একটুখানি তোমাদের করে দেখাই এই জায়গাটায়। ধরো এই ভেক্টরটার আমি নাম দিলাম বি, নাকি এটা এ ছিল, দাঁড়া একবার দেখে নি কি করেছিলাম, নিচেরটাই উপরেরটা বি। ঠিক আছে, এইটাকে এক কাজ করো, এটাকে এ করে দিলাম, এই ভেক্টরটার নাম দিলাম এ, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এটা আমি একটা সামান্তরিক আঁকছি বা যেটাকে আমরা বলি হচ্ছে প্যারালেলোগ্রাম। খেয়াল করে দেখো, তাহলে আমার এইটাও আমার বি হবে, এই ভেক্টরটাও আমার বি হবে, আর ওপরের যে ভেক্টরটা আছে সেটা আমার এ হবে, এই ভেক্টরটা আমার এ হবে। তাহলে যদি দুটো ভেক্টর একটা সামান্তরিক বা একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড হয়, দুটো বাহু হয়, তাহলে তাদের যে কর্ণ ডায়াগোনাল সেটা আমাকে কি দেবে, সেই ভেক্টর দুটির লব্ধি বা রেজাল্টেন্টকে দেবে বা যোগফলকে দেবে। ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দেখো, যদি আমি এটাকে এক্সটেন্ড করে দিই, এই দুটো পয়েন্টকে এক্সটেন্ড করে দিই, এই যে অংশটা এটা আমার হচ্ছে বি সাইন থিটা। তোমাদের একটা জিনিস বলে রাখি, খুব কাজে লাগবে, ভেক্টরের বিভাজন মাথায় রাখবে। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কথার কথা মাথায় রাখবে, এটা আবার একটু পরেই আসছে। একটা ভেক্টর স্থান ভেক্টর আছে যেটা এই পি বিন্দুকে নির্দেশ করছে, পি পয়েন্টকে বোঝাচ্ছে, পি বিন্দু হুইচ ইজ এক্স কমা ওয়াই। এটা একটা গ্রাফ রয়েছে, বুঝতে পারছো তো, এক্স আর ওয়াই এটা একটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে এই পয়েন্ট পিকে এক্স কমা ওয়াই এই পজিশান, এটা কোঅর্ডিনেটস বোঝাচ্ছে, এই স্থানাঙ্ক বোঝাচ্ছে। তাহলে এই পি বিন্দুকে তুমি যদি আর স্মল আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে খেয়াল করে দেখো, আর এই আর যদি আমার এক্সের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে বাই ফর্মুলা এইখানে যেটা এটা এক্স অ্যাক্সিসে কাটছে সেটা হচ্ছে আমার এই এক্সের মান, স্মল লেটার এক্স, এই মানটা।
আর যেখানে আমার এই আরটা ওয়াইতে কাটছে সেটা হচ্ছে আমার স্মল ওয়াই এর মানটা এইটা, ঠিক আছে। তাহলে সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে, এই ভেক্টর আরটাকে আমি কিভাবে লিখতে পারি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটাকে, আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এই জিনিসটা একদম জলের মতো মুখস্থ করে নেবে, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। যদি আমার এটা আর হয় তাহলে এই লম্ব বরাবর যদি আমি একটা লম্ব টানি তাহলে এইটুকুনি ভ্যালু হচ্ছে এক্স, খেয়াল রাখবে এইটুকুনি ভ্যালু হচ্ছে এক্স, এক্স কত আর কস থিটা, আর এইটুকুনি ভ্যালু হচ্ছে ওয়াই, এই ওয়াই কত, ওয়াই হচ্ছে আমার আর সাইন থিটা, ঠিক আছে, মাথায় রাখবে। সেই আইডিয়া থেকেই করো, এই এত লম্বাটা হচ্ছে আমার বি আর এই অ্যাঙ্গেলটা থিটা, একবার এইভাবেই তোমরা ভেবে নাও, এই এতটা হচ্ছে আমার বি, বিটা এইখানে গিয়ে শেষ হচ্ছে, এই পয়েন্টে গিয়ে বিটা শেষ হচ্ছে, তাহলে তুমি যদি এইটা টেনে দাও তাহলে এইটা আমার কি হবে, এই অ্যাঙ্গেলটা থিটা, তুমি এটার সাথে মিলিয়ে দেখো, এই অ্যাঙ্গেলটা তাহলে আমার বি সাইন থিটা হচ্ছে কি হচ্ছে না, এটা আমার হচ্ছে বি সাইন থিটা। আর এইখান দিয়ে তুমি ডটেড লাইন টানো, যে যতটা কাট করলো এতটা হচ্ছে আমার বি কস থিটা, খেয়াল রাখবে এটা হচ্ছে আমার বি কস থিটা, ভেক্টরটা বি হচ্ছে এই লম্বা ভেক্টরটা, ঠিক আছে। তো বি কস থিটা, তাহলে সেই হিসাবে দেখো এই লম্বা লাইন যেটা আছে, ধরো আমি নাম করে দিলাম এটা পি কিউ আর এস, আর এটা এস, এইটা, আর এখানটা আমি টি দিয়ে দিলাম, তাহলে আর টি হচ্ছে আমার বি সাইন থিটা, কারণ আমার খেয়াল করে দেখো এই অ্যাঙ্গেলটাও আমার থিটাই হচ্ছে, ঠিক আছে। আর এই পুরোটা কত হবে, নিচের অংশটা কত হবে, নিচের যে পার্টটা আছে একটা তো এ আমরা পেয়েই গেছি, অন্যটা আমার হবে কি এই কিউটি, এই কিউ ইন্টু টি যেটা সেটা আমার হচ্ছে বি কস থিটা, এই আর টিটা হচ্ছে আমার বি সাইন থিটা, আর এই কিউটি এই অংশটা হয়ে যাচ্ছে আমার বি কস থিটা, খেয়াল রাখবে। তাহলে এবার দেখো আমি একটা, এই যে ওপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, কিন্তু এই ওপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ট্রায়াঙ্গেলটা কি দেখে নাও, পি ট্রায়াঙ্গেল পি আর টি, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দেখে নিতে পারো, পি আর টি। এই ট্রায়াঙ্গেলের হাইট কত, হাইট বি সাইন থিটা বা আর টি, আর এটার বেস কত, বেস হচ্ছে এইখানটা এতটা হচ্ছে আমার এ, আর এতটা হচ্ছে আমার কস থিটা, তাহলে বেস হচ্ছে আমার এ বি কস থিটা। তাহলে পি আরটা কি, পি আরটা আমার হাইপোটেনিউস, তাহলে পি আরটা আমার কি হবে, পি আর ইকুয়ালস টু পি আর স্কোয়ার, যেটা আমার পিথাগোরাস থিওরেমে হচ্ছে, পি আর স্কোয়ার পাইথাগোরাস থিওরেমে, সেটা আমার কি হবে আর টি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার, পিটি স্কোয়ার প্লাস আর টি স্কোয়ার, তাই তো, পি আর স্কোয়ার লিখেছে, হ্যাঁ পি আর স্কোয়ার, যেটা পি আর স্কোয়ার সেটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার আর টি স্কোয়ার বাই বেস পিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার বসিয়ে দাও, পি আরটা কত বেরিয়ে, আর টিটা কত বি সাইন থিটা, আর পিটি যেটা সেটা হচ্ছে পি কিউ প্লাস কিউটি, দ্যাট ইজ এ প্লাস বি কস থিটা। তাহলে পিটিটা হয়ে যাচ্ছে আমার কি, পি কিউ প্লাস কিউটি, পি কিউ প্লাস কিউটি হোল স্কোয়ার, which is plus RT স্কোয়ার, এটা হচ্ছে আর টিটা বি সাইন থিটা, আর পি কিউটা কত, পি কিউটা হচ্ছে আমার এ ভেক্টর প্লাস কিউটি হচ্ছে বি কস থিটা। আচ্ছা এ ভেক্টর নেব না, ভ্যালুটাই নেব, শুধু ভ্যালু আছে এ প্লাস বি কস থিটা হোল স্কোয়ার প্লাস আর টিটা কত বি সাইন থিটা স্কোয়ার, বি সাইন থিটা স্কোয়ার। সব ক্যালকুলেট করলে আমি কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বা এক কাজ করি এ স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার, টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
এই দুটো থেকে তুমি যদি বি কমন নাও তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তারপরে তুমি এই দুটো থেকে পাচ্ছ কি বি স্কোয়ার পাচ্ছ। আর পিআরটা কি খেয়াল করে দেখো, পিআর যেটা সেটাই হচ্ছে আমার সি, তার মানে পিআর স্কোয়ারটা হয়ে যাবে আমার সি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি উইচ ইমপ্লাইজ সি স্কোয়ার যেটা সেটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, বা সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই দেখে নাও, এই হচ্ছে ফর্মুলাটা, সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, আর আমি যদি ধরে নিই যে আলফা যদি অ্যাঙ্গেল হয় সি এবং প্রথম ভেক্টর এটার মধ্যে, প্রথম ভেক্টর এ আর সি এর মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আলফা, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে আলফা কত হবে? আচ্ছা, তো আগের ছবিটার সাথে একটু রিলেট করে দেখিয়ে নিই। ধরো এই অ্যাঙ্গেলটা যদি আমার আলফা হয়, তাহলে আলফাটা কত হচ্ছে? আলফা ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, ট্যান ইনভার্স, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কত হবে? উপরে কত আছে? 8t, হোয়াইটটা কত? 8t, তাহলে ট্যান ইনভার্স 8t বাই নিচে কি পিটি, ট্যান ইনভার্স 8t বাই পিটি। ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি কি পাবে? নিচে দেখাচ্ছি, এখানে জায়গা নেই। আলফা যেটা সেটা আমরা পাবো ট্যান ইনভার্স কিউ সাইন থিটা, যেটা হচ্ছে 8tর ভ্যালুটা, কিউ সাইন থিটা বাই কিউ না সরি বি সাইন থিটা, সরি আমি বি ধরেছিলাম তো, বি সাইন থিটা প্লাস বাই এ প্লাস বি কস থিটা। এখান থেকে আমি কি করতে পারি? আমি অভিমুখ বার করতে পারি, যে আমার লব্ধি ভেক্টর তার অভিমুখটা বার করতে পারি, যে প্রথম ভেক্টরের সাথে আমার কত অ্যাঙ্গেল করে রয়েছে আমার রেজাল্টেন্টটা। ঠিক আছে, তো এইখান থেকে এই সি স্কোয়ারের ফর্মুলা আর আলফার থেকে অঙ্ক আসে। চলো কিছু অঙ্ক দেখা যাক। বাপে কি হলো?